ওকে, সো তাহলে আজকে আমরা এই প্রজেক্টাইল মোশনের যে পার্টটুকু আছে বুকলেটের মধ্যে, ওখানের মধ্যে তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সো ওইগুলা নিয়ে ডিসকাস করব, বিকজ আমাদের সানডের এক্সামে প্রজেক্টাইলের মোশনের সাথে ওই ফোর্সেস এন্ড মোশনের কোশ্চেন গুলাও আসবে। ঠিক আছে, আমরা প্রজেক্টাইল মোশনের ওখানে চলে যাই। জাস্ট প্রজেক্টাইল আসবে, শুধু প্রজেক্টাইল দিছিলাম নাকি তিনটা একসাথে? শুধু প্রজেক্টাইল দিছি না ভাইয়া, শুধু প্রজেক্টর দিছিল, এখন গুটিবাজি করো না তুমি। ঠিক আছে ঠিক আছে, শুধু প্রজেক্টাইল। ভাইয়া 9 এর সি তে প্রবলেম। ওকে, 9C এর আগে কারো কোনো প্রবলেম আছে 1 থেকে 8 এর মধ্যে? আচ্ছা, 9 এর সি তে যাই ফার্স্টে, সমস্যা নাই। কোশ্চেন নাম্বার 9, কি হয়েছে, একটা লোক একটা ক্লিফের উপর থেকে পানিতে লাফ দিবে, ঠিক আছে? তো এখন করতেছে সি নাম্বারে। ওকে, আমরা যাই ফার্স্টে কোশ্চেনটা পড়ে নেই। হ্যাঁ, ডি নম্বরে, সি না ডি, ডি। ওকে, ডি আরো পরে। আচ্ছা, এই জিনিসটার জন্য তোমাদের একটা কাজ যেটা করা লাগবে, that is the vertical height between the second and the 10th picture is 30 meter. Acha, take measurements from the photograph and use them to show that the horizontal distance between these pictures is between 12 and 15 meter. Record your measurements below. তো এখন এখানে অলরেডি বলে দিছে কি যে সেকেন্ড পিকচার আর 10th পিকচারের মধ্যে ডিসটেন্সটা কত, অ্যাকচুয়াল ডিসটেন্সটা কত, 30 মিটার। এই যে সেকেন্ড পিকচার, এইটা ধরো, এই যে এটা হলো সেকেন্ড পিকচার, এটা থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইনথ, এই 10th। তো এই 10th পিকচার, তো এই সেকেন্ড পিকচার আর 10th পিকচারের মধ্যে ডিসটেন্স কত, 30 মিটার। যে অ্যাকচুয়াল ডিসটেন্স কত, 30 মিটার। ঠিক আছে, তো অ্যাকচুয়াল ডিসটেন্সের ভ্যালু 30 মিটার, ভালো কথা। তো এখন এটা কি আমাদের একটা ফটোগ্রাফ, তো ফটোগ্রাফের একটা কি আছে, একটা সার্টেন স্কেল আছে না, যে এত সেন্টিমিটারে এত মিটার রিপ্রেজেন্ট করবে, এমন টাইপের জিনিস নাকি? তো এখন কি করবা তুমি, তোমার এই ডায়াগ্রামের উপরে স্কেল বসায় এই হাইটটা সেকেন্ড পিকচার আর 10th পিকচারের মধ্যে এই হাইটটা তুমি কি করবা, স্কেল দিয়ে বের করবা। ঠিক আছে, কত সেন্টিমিটার আসে দেখো তো। আমার না ওই পেজটা পুরো কালো, মানে 8 নাম্বার পিকচারটা বুঝে যাইতেছে, এরপরে আর বুঝে যাইতেছে না। তাহলে একটু সমস্যা। আচ্ছা, তো তাহলে কি করা যায়, 1 মিনিট দেখি আমি আমার স্ক্রিনের উপরে স্কেল বসায় যখন বের করা যায় ওখানে বের করে বলি। 9.1 সেন্টিমিটার আসে আমরা 30 জন। ওকে, 10 সেন্টিমিটারের মতো এরকম অ্যাপ্রক্সিমেটলি আমাদের একটা ডিসটেন্স আসে, আমার যেটা আসতেছে যে 6 থেকে 16। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা ওরকম একটা লেন্থ মেজার করে আমাদের আসলো কত কাবিও, আমাদের আসলো 10 সেন্টিমিটার মনে করো। তো তাহলে 10 সেন্টিমিটার ইন দা ডায়াগ্রাম রিপ্রেজেন্টস হোয়াট, 30 সেন্টিমিটার ইন রিয়েল লাইফ নাকি? তো তাহলে এই আমাদের একটা স্কেল পেয়ে গেছে, তো তার মানে 1 সেন্টিমিটার কত রিপ্রেজেন্ট করবে, 3 মিটার। 30/10। তো তাহলে আমরা এই একটা স্কেল বের করে ফেললাম, এখন এটা দিয়ে আমাদের কাজটা কি,
আমাদের কাছে কি চাইছে, হরাইজন্টাল ডিসটেন্সটা চাইছে না, যে এই দুইটা পিকচারের মধ্যে এখন হরাইজন্টাল ডিসটেন্সটা আমাদের বের করতে বলছে। তো হরাইজন্টাল ডিসটেন্স কোনটা, এই আর এই যে এখানে আছে এই ডিসটেন্সটা কি, দা হরাইজন্টাল ডিসটেন্স, তাই তো? হ্যাঁ তো তাহলে এখন এই হরাইজন্টাল ডিসটেন্সটা আবার কি করব, স্কেল দিয়ে মাপবো। এই হরাইজন্টাল ডিসটেন্সটা স্কেল দিয়ে মাপলে পরে কত আসে, 4.5। তো তাহলে হরাইজন্টাল ডিসটেন্সটা আসলো 4.5 সেন্টিমিটার। তো তাহলে 4.5 সেন্টিমিটার অ্যাকচুয়াল ডিসটেন্স কত রিপ্রেজেন্ট করবে, 4.5 ইনটু 3, তাই তো? তো তাহলে 4.5 ইনটু 3 করলে পরে কত আসে, 13.5 মিটার। তো তাহলে the horizontal distance between these two pictures is what, 13.5 মিটার। এই বের করে ফেললাম, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, সো এরপরে কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে প্রজেক্টাইলে? ভাইয়া 7-8 একটু যাব। না যাব না। 7 কত? একটু আচ্ছা ভাইয়া, ওখানে মানে টার্বুলেন্ট ফ্লো নিয়ে কথা বলছে। হ্যাঁ, যদি আমাদের ডিরেকশন অফ স্পিন এন্ড এয়ার ফ্লো যদি অপোজিট হয় তাহলে আমাদের ভেলোসিটি কম থাকে না, তাইলে উপরে টার্বুলেন্ট ফ্লো কেন হবে, আমি এটা বুঝি নাই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে the ball is spinning in the direction shown in the diagram, suggest why there is a larger region of turbulent flow on the top of the ball than at the bottom. আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমাদের ভেলোসিটি তো উপরেই বেশি, কেমনে ডিরেকশন অফ স্পিন এন্ড এয়ার ফ্লো অপোজিট ডাইরেকশনে না? তোমার ভেলোসিটিটা কোনটা, এয়ার ফ্লো এর ব্যাপার পরে। হ্যাঁ, তোমার ফার্স্ট অফ অল বলটার দেখো ডিরেকশন অফ মুভমেন্ট কোন দিকে, বলটা অ্যাজ আ হোল যাচ্ছে Left-এ। টুয়ার্ডস লেফট আর স্পিন করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তো তাহলে টপ অফ দা বলে আমরা ভিডিওর মধ্যে এমন ভাবে কথা বলছিলাম যে এয়ার ফ্লো এর ডিরেকশনটা বুঝছি পরে বুঝছি আসবে, ঠিক আছে? বুঝছি। মনে করো এয়ার ফ্লো নাই, তো এখন ডিরেকশন অফ স্পিনও টুয়ার্ডস লেফট, ডিরেকশন অফ বল মুভমেন্ট টুয়ার্ডস লেফট। সো তাহলে ওখানে কি the relative velocity will be greater। আর লোয়ার পার্ট অফ দা বলে কি হইতেছে, বলটা তো অ্যাজ আ হোল যাচ্ছে টুয়ার্ডস লেফট, কিন্তু লোয়ার পার্ট অফ দা বল স্পিন করতেছে কোন দিকে, টুয়ার্ডস রাইট। সো তাহলে ওই দিকে আমাদের Left। রিলেটিভ ও ভেলোসিটিটা কমে লোয়ার যাবে, পার্ট রাইটে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। এরপরে ভাই 20 নাম্বার একটু প্রবলেম আছে। কত? 20। ওকে, আচ্ছা 20 নম্বরে পুরোটাই? হ্যাঁ। আচ্ছা, সো কোয়েশ্চেন নাম্বার 20, এটা যদি আমরা দেখি, এখানে একটু আগের ব্যাচের জন্য মার্ক করা ছিল। আচ্ছা, তো তাহলে এখানের জন্য খেয়াল করো কি বলতেছে। In a competition, ski jumpers ski down and in run and then take off from a platform। যে কি করে স্কি জাম্পাররা, ওরা একটা সার্টেন স্টার্টিং নেয়, যে ওরা ফার্স্টে ওরকম ইন রান, যে একটা সার্টেন পার্টে যে ইন রানটা এই জায়গায় তারা একটু স্লাইড করে নামে, দেন একটা হরাইজন্টাল পার্ট থাকে, তো এই হরাইজন্টাল পার্টে তারা মুভ করে, দেন কি করে এই লাফ দিয়ে যে যত দূরে যাইতে পারে সে তত বেশি পয়েন্ট পায়, এমন টাইপের ব্যাপার, ঠিক আছে?
তো তাহলে ওরকম একটা ইন রান দিয়ে একটু নিচে নামলো, তো ইন রানের ওখানে তারা কি করতেছে, দে আর গেইনিং আ সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি, যে ইন রানে তারা নিচে নামতেছে, তো জিপিটা কেইতে কনভার্ট হবে, দেন ওই কাইনেটিক এনার্জিটা ইউজ করে তারা যখন নাকি টেক অফ করলো, তো এই টেক অফ করে যে যত দূরে যেতে পারবে তার পয়েন্ট তত বেশি হবে, and যার পয়েন্ট বেশি সে জিতবে, এমন টাইপের ব্যাপার। তো এখন বলতেছে কি যে the aim to land as far as possible along a downhill slope, তো তাহলে তারা যত দূরে যেতে চায় ওরকম একটা এইম থাকে তাদের। The scoring is based on the distance traveled by the ski jumper beyond the K point, তো তার মানে K point হলো মিনিমাম অ্যামাউন্ট অফ ডিসটেন্স যেটা তোমার কভার করা লাগবে, যে তুমি অ্যাটলিস্ট K পয়েন্টটাকে ক্রস করতে হবে, তুমি যদি K পয়েন্টে ক্রস করতে না পারো তো তাহলে তুমি ডিসকোয়ালিফাইড আর কি। ওকে, আর K পয়েন্টটা 120 মিটার ডাউন দা স্লোপ পজিশন করা আছে। যে ব্যাপারটা হলো এরকম, যে মনে করো এই হলো ইনরা, এই হলো টেক অফ প্ল্যাটফর্ম, দেন এই হলো আমাদের স্লোপটা। তো এখন এই জায়গা থেকে টেক অফ করবে, এরকম নিচে এসে পড়বে আর কি, ঠিক আছে। তো এখন নিচে এরকম জায়গায় যে ডাউনহিল স্লোপ, যে টেক অফ করার পরে অ্যালং দা স্লোপ নিচের দিকে 120 মিটার হলো একটা ডিসটেন্স, এই ডিসটেন্স পার করলে পরে ইউ উইল রিচ দা কে পয়েন্ট, এন্ড কে পয়েন্ট থেকে যত দূরে যাবা তখন আর ওইরকম পার মিটার, যে প্রতি 1 মিটারের জন্য এরকম ভাবে তাদের একটা পয়েন্ট সিস্টেম আছে, ওইটা আমরা পরে পাবো। তো ফার্স্টে আমাদেরকে বলতেছে এটা কি, ফার্স্টে বলতেছে এ নাম্বারে, বিফোর দ্য কম্পিটিশন বিগিনস the ski jumpers have practice runs, তো ফার্স্টে কয়েকটা এরকম ট্রায়াল রান গুলো হয়, কি করে তারা, if any ski jumper lands too far beyond the K point, যে K পয়েন্টের থেকে যদি বেশি দূরে ল্যান্ড করে তো তখন কি করে, the initial start point on the in run for the competition will be at a lower position। তো এইখানে মধ্যে কথাটা তারা কি বলতেছে, এখানে মধ্যে তারা বলতে চাইতেছে এরকম, যে তারা তো যখন নাকি প্র্যাকটিস রান গুলি করতেছে, হ্যাঁ, এই প্র্যাকটিস রান গুলি করতে সময় কোন স্কি জাম্পার যদি কি করে, সে এই ইন রান থেকে নেমে, ধরো এই ব্রাশ দিয়ে আর কি, সেই ইন রান দিয়ে নেমে সে যদি কি করে কে পয়েন্টের থেকে অনেক দূরে যে ল্যান্ড করে, তো তখন একটা প্রবলেম হয়। প্রবলেমটা কি, তাদের ইনজুরি হওয়ার অনেক বড় রিস্ক থাকে, বুঝছো, যে কেউ যদি ওই যে আমাদের ডাউনহিল যে স্লোপটা আছে ওই স্লোপের থেকেও যদি অনেক দূরে চলে যায় তো তখন কি হইতে পারে, স্কি জাম্পাররা ডেঞ্জারাস কোন জায়গায় ল্যান্ড করতে পারে, যেটার জন্য কি হইতে পারে, তাদের ইনজুরি হইতে পারে। তো এইটা অ্যাভয়েড করার জন্য তারা কি করে, প্র্যাকটিস রানে তারা দেখে যে আসলে স্কি জাম্পাররা কে কতটুকু ডিসটেন্স যাইতে পারতেছে। তো যদি তারা দেখে কি যে অনেক বেশি ডিসটেন্স কভার করে ফেলে, তো তখন তারা কি করবে, তারা এই ইন রানের লেন্থটাকে কমায় দেয়, যে যত উপর থেকে তুমি নামবা তত বেশি তুমি কাইনেটিক এনার্জি গেইন করবা, তাই না প্রভা, যে যত তোমার উপরে থেকে শুরু করবা তত তোমার জিপিটা কেইতে কনভার্ট হবে, এন্ড তত বেশি তুমি দূরে লাফ দিতে পারবা। সো যখন নাকি দেখতেছে কি যে প্র্যাকটিস রান গুলাতে অনেক বেশি ডিসটেন্স কভার করে ফেলে, তো তখন তারা কি করে, এই অনেক বেশি দূরে যাওয়া থেকে অ্যাভয়েড করার জন্য ইন রানের লোয়ার পার্টের থেকে শুরু করে, তাহলে যেন কি না হয়, তারা অনেক বেশি ডিসটেন্স কভার না করে ফেলে, বিকজ ডাউনহিল স্লোপের থেকে বেশি দূরে চলে গেলে তখন কি হইতে পারে, ইনজুরি হওয়ার অনেক বাজে রিস্ক থাকতে পারে। তো এখন এখানের মধ্যে জিজ্ঞাসা করতেছে এটা কি, explain in terms of the initial energy of the ski jumper why starting at a lower position will result in a safer landing। সো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি বলবো, starting at a lower position will make the ski jumpers have a lower amount of GP that will be converted to kinetic energy। So lower amount of kinetic energy will mean they will be able to cover lesser amount of distance and will be able to land on the downhill slope। তো তাহলে পরে এটা কি করবে, সেফ একটা ল্যান্ডিং এনশিওর করতেছে আর কি। বুঝতে পারলা কনসেপ্টটা কি বললাম? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এখন আমাদের এই ক্যালকুলেশনটা মজার। এখানে ক্যালকুলেশনের মধ্যে কি করতে দিচ্ছে দেখো, a ski jumper leaves the takeoff platform horizontally with a velocity of 28 meter per second। So আমাদের horizontal
ট্র্যাক হয়ে যায়, যে ফার্স্টে এই যে ইন রানটা তো এরকম ইনক্লাইন থাকে, দেন এই হরাইজন্টাল ট্র্যাকটা কি টেক অফ প্ল্যাটফর্ম, যে এখান থেকে টেক অফ করবে, লাফ দিবে। এরপরে যে এই আমাদের ডাউনহিল স্লোপ, দেন ডাউনহিল স্লোপে যে যত নিচে যাইতে পারে তত বেশি পয়েন্ট। আচ্ছা, তো এখন হোয়াট ইজ হ্যাপেনিং, এখান থেকে এই টেক অফ প্ল্যাটফর্ম থেকে হরাইজন্টালি লাফ দিচ্ছে কত ভেলোসিটিতে, 28 মিটার পার সেকেন্ড। দ্যাটস ভেরি গুড। দেন 4 সেকেন্ড পরে যে ল্যান্ড করে, তো তাহলে টাইম অফ ফ্লাইট হলো 4 সেকেন্ড, এটা আমরা জানি। তো হোয়াট উইল হ্যাপেন, সে এরকম জাম্প করলো, দেন হরাইজন্টাল প্রজেক্টাইল যেমন যায় ওরকম হরাইজন্টাল প্রজেক্টাইলের মতো এসে ল্যান্ড করবে, যে কোন একটা জায়গায় এসে ল্যান্ড করবে। কত দূরে ল্যান্ড করবে ওইটা আমাদেরকে বের করতে হবে পরে। তো ফার্স্টে বলতেছে কি, calculate the angle to the horizontal at which she is moving just before she lands. তো হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে যখন সে ল্যান্ড করতেছে, ওইটা আমাদেরকে বের করতে বললো। ওকে, তো তাহলে আমাদের হরাইজন্টাল ভেলোসিটি তো কনস্ট্যান্ট থাকবে, তো এইটা আমরা অলরেডি জানি 28 মিটার পার সেকেন্ড দা হরাইজন্টাল ভেলোসিটি। এখন ভার্টিক্যাল ভেলোসিটিটা বের করব আফটার 4 সেকেন্ড। সো কনসিডারিং ভার্টিক্যাল মোশন, ব্যাপারটা খেয়াল করো তো, সে যদি হরাইজন্টালি টেক অফ করে, সো তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে? 28 না, হরাইজন্টালি টেক অফ করছে, সো ভার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটি কত? 0 0। এই ব্যাপারটাই। সো তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0, ভার্টিক্যালি অ্যাসেলারেশন হলো g এর সমান, which is 9.81, আর টাইম অফ ফ্লাইটটা কত? 4 সেকেন্ড। সো তাহলে উই নো 3 অফ দ্য ইনফরমেশন। তো তাহলে আমরা কি বের করে ফেলতে পারবো? ফাইনাল ভেলোসিটিটা বের করে ফেলতে পারবো না? 4 সেকেন্ড পরে ভার্টিক্যাল ভেলোসিটির ভ্যালু কত হবে? v equal to u plus at ফর্মুলা দিয়ে। তো এটা করলে পরে দেখো তো ভেলোসিটির ভ্যালুটা কত আসে? 39.2। 39.2। আচ্ছা, তো এটা আসলে আমাদের কি, we determine the final vertical velocity। তো ইনিশিয়াল কি বলে, ফাইনাল হরাইজন্টাল ভেলোসিটি 28 ছিল, 28 থাকবে, বিকজ হরাইজন্টাল ভেলোসিটি চেঞ্জ হয় না। আর ভার্টিক্যাল ভেলোসিটি কত? 39.2। সো তাহলে পরে সে হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো না? এই অ্যাঙ্গেলটা আমরা ডিটারমাইন করতে পারবো ইউজিং tan থিটা, তাই তো? হ্যাঁ। তাহলে tan theta is equal to 39.2 divided by 28। সো তাহলে পরে থিটা কত আসে? 54.5। ওকে, আমাদের 2 সিগনিফিকেন্ট ফিগারে ভ্যালুগুলি দেওয়া আছে, তাহলে ফাইনাল অ্যানসারটা আমরা 2 সিগনিফিকেন্ট ফিগারে দেব। বেসিক্যালি অ্যানসারে কত দেওয়া মার্ক স্কিমে? 54 to 55। 54 থেকে 55 এর মধ্যে। সো তাহলে আমাদের 54.46 এত আসছে। সো তাহলে এটা হলো 54 ডিগ্রি বেসিক্যালি। ওকে, তো এই হলো আমাদের, এই গেল আমাদের ফার্স্টে বি নাম্বারটা। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? ওকে, সো এরপরে আমরা পরের ম্যাথটা চলে যাই। পরের ম্যাথে কি বলতেছে দেখি। এই তো তারা এখন এখানে আমাদের জন্য সুন্দর মতো এঁকেই দিছে। কি হইতেছে দেখো, the ski jumper receives 60 points if she lands at the k point। তো তাহলে k পয়েন্টে ল্যান্ড করলে পরে 60 পয়েন্ট পাবে, and then 1.8 points for every additional meter along the slope beyond the k point। যে k পয়েন্ট পর্যন্ত আসলে পরে 120 পয়েন্ট পাবা। k পয়েন্ট পর্যন্ত রিচ করতে না পারলে একদম 0 পয়েন্ট, যে তুমি ডিসকোয়ালিফাইড। যে মিনিমাম তোমার k পয়েন্টটাকে রিচ করতে হবে,
এন্ড কে পয়েন্ট রিচ করার পর এক্সট্রা যত ডিসটেন্স যাবা তত আরো পার মিটারের জন্য পয়েন্ট আছে, ঠিক আছে? মনে করো তুমি গেছো 123 মিটার, তো তাহলে 120 মিটারের জন্য 60 পয়েন্ট, আর বাকি 3 মিটার যে এক্সট্রা গেছো তো তাহলে 3 ইনটু 1.8 পয়েন্টস। বুঝতে পারছো? এমন টাইপের ব্যাপার। আচ্ছা, তো এই ক্যালকুলেশন আমাদের করতে হবে, একটু পরে আমরা করব। ফার্স্টে আমাদের ডিসটেন্সটা বাইর করা লাগবে আর কি। তো এখানের মধ্যে আমরা দেখি ডিসটেন্সের কাহিনীটা কিভাবে কি করতে হবে। The downhill slope has a constant gradient of 35 degree to the horizontal. Okay. Determine the total points scored for the jump. আচ্ছা, তো তাহলে টোটাল পয়েন্ট কত স্কোর করতেছে এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তো এটা আমরা কিভাবে বের করতে পারি ব্যাপারটা খেয়াল করো। তো আমাদের ভার্টিক্যাল ডিসটেন্সটা আমরা বের করতে পারবো। এই যে সে উপর থেকে যে জাম্প দিছিল, এই জাম্পিং পয়েন্ট থেকে ল্যান্ডিং পজিশন পর্যন্ত এই ভার্টিক্যাল হাইটটা আমরা বের করতে পারবো না প্রভা? হ্যাঁ। সো এইটা কিভাবে বের করব? কনসিডারিং ভার্টিক্যাল মোশন h equal to ut plus half gt square। উপরে আমরা লিখে আসছিলাম, এখানে আমি নতুন করে লিখলাম না, u তো 0, টাইম হলো 4 প্লাস হাফ ইনটু g হলো 9.81, টাইম হলো 4। তো এখানে পরে আমাদের হাইটের ভ্যালুটা কত আসে তাহলে? 78.48। 78.48। আচ্ছা, হ্যাঁ। তো তাহলে এটা দেখো, এই হাইট আমাদের কত আসলো? 78.48 মিটার। তো তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা জানি 35, তো তাহলে আমরা কি এই হাইপোটেনাস ডিসটেন্সটা বের করতে পারবো না বলো তো প্রভা? হ্যাঁ। এই ডিসটেন্সটাই তো আমাদের লাগবে পয়েন্ট ক্যালকুলেশনের জন্য, তাই না? তো তাহলে আমরা ওই হাইপোটেনাস ডিসটেন্সটা রেড কালার দিয়ে যেটা মার্ক করলাম ওই ডিসটেন্সটা বের করতে পারবো কি ফর্মুলা দিয়ে? সাইন থিটা নাকি? ওকে, তো তাহলে sin of 35 degree will be equal to the distance divided, 7.48 divided by the distance, 78.48 divided by the distance। তো তাহলে পরে ডিসটেন্সের ভ্যালুটা কত আসে? 78.48 divided by sin 35। 136.825। 136.825। আচ্ছা, তো এখন এই গেল। তো এখন দেখো 136.825 এটা কি 120 থেকে বেশি? ইয়েস। তো তার মানে সে কে পয়েন্ট এক্সিড করছে, এটা আমরা এমনিও দেখে বুঝতে পারতেছি কে পয়েন্টের থেকে দূরে গেছে। তো তাহলে 120 মিটারের জন্য পয়েন্ট পাবে 60 পয়েন্টস, ঠিক আছে? ফর রিচিং দা কে পয়েন্ট 60 পয়েন্ট পাইলো। আর কে পয়েন্টের থেকে এক্সট্রা ডিসটেন্স কত কভার করছে? 16.825, তাই না? তো তাহলে 16.825 মাল্টিপ্লাইড বাই প্রতি 1 মিটারের জন্য 1.8 পয়েন্টস। তো তাহলে পরে কত আসে? 16.825 into 1.8, 30.285। তো তাহলে আমাদের এখানের মধ্যে গিভেন ইনফরমেশন গুলি কত? 2 সিগনিফিকেন্ট ফিগারে। তো আমরা এখানের মধ্যে এটা কত রাখবো? এটা হলো আমাদের 30 পয়েন্টস। তো বেসিক্যালি আমাদের 90 পয়েন্টস আসে। অ্যানসার কত? 89 থেকে 91 রেঞ্জ। ওকে, তো তাহলে টোটাল পয়েন্টস ইজ ইকুয়াল টু কত হবে? 60 তো কে পয়েন্ট রিচ করার জন্য, আর বাকি এক্সট্রা ডিসটেন্সের জন্য 30, সো তাহলে টোটাল 90 পয়েন্ট পাইলো। ঠিক আছে, তো এই পয়েন্ট ক্যালকুলেশন গেল। এরপরে কি বলতেছে সি নাম্বারে, the calculations in B
assume that the only force acting on the ski jumper was the gravitational force. আচ্ছা, তো তার মানে এখন তারা এই কথা নিয়ে আসছে, মানে এয়ার রেজিস্ট্যান্স নিয়ে কিছু একটা জিজ্ঞাসা করবে আর কি। তো বলতেছে এটা কি, state one other force that acts on the ski jumper and discuss how this force might affect the distance traveled by the ski jumper. So তাহলে অন্য একটা ফোর্স আসলে আমাদের মোশনটাকে এফেক্ট করে, কিন্তু আমরা ক্যালকুলেশনে নরমালি কনসিডারেশনে নেই না। ওই ফোর্সটা কি, এয়ার রেজিস্ট্যান্স। তো এখন এই এয়ার রেজিস্ট্যান্সটা যদি আসলে আমরা কনসিডারেশনে নিতাম, সো তাহলে এটা কেমন টাইপের ইফেক্ট ফেলতো ডিসটেন্স কাভার্ড এর মধ্যে? ডিসটেন্সটা কি বেশি হইতো নাকি কম হইতো? কম। ডিসটেন্সটা কম হইতো। কেন কম হইতো? সো এগুলা নিয়ে কি বলবো? এগুলা নিয়ে বলবো যে the air resistance would have caused the ski jumper to decelerate both in the horizontal direction and also in the vertical direction. So তাহলে পরে তার ডিসটেন্স কাভার্ড এর ভ্যালুটা কম আসতো। তো ডিসটেন্স কাভার্ড এর ভ্যালুটা কম আসলে পরে কি হবে? পয়েন্টের ভ্যালুটাও কম আসবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে এটা আমাদের 20 নাম্বার কোশ্চেন ছিল। এরপরে আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে? 21A ফার্স্ট পার্ট। ওকে, 21 এর ফার্স্ট পার্ট, এটা আমাদের আসলে ইজি ছিল। এই জিনিসটা দেখো, তোমার জাস্ট ইউনিট গুলা দেখলে তোমার কয়েকটা ব্যাপার, ওয়ার্ড দেখে যদি তোমার কমান্ড গুলা দেখে যদি বুঝতে না পারো, তোমার একটু ইউনিট গুলা নিয়ে ঘাটাইতে হবে। এটা নরমাল একটা কোয়েশ্চেন। কি বলতেছে 21 নম্বরে, ইন অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য জাম্প অফ ফ্লিজ, আচ্ছা, মেজারমেন্টস ওয়ার টেকেন ফ্রম আ হাই স্পিড ভিডিও। কি করতেছে, এই যে একটা মাছি লাফ দিবে, তো ওইটা নিয়ে ইনভেস্টিগেট করতেছে। বলতেছে কি, দা বডি অফ আ ফ্লি ক্যান প্রোভাইড আ ম্যাক্সিমাম পাওয়ার অফ ওয়াট 660 ওয়াট পার কিলোগ্রাম। যে প্রতি 1 কেজি জন্য কত পাওয়ার ডেভেলপ করতে পারে? 660 ওয়াট। তো তার মানে 1 কিলোগ্রাম ম্যাস উইল প্রোভাইড 660 ওয়াট। তো তাহলে সামথিং ম্যাস কত জেনারেট করব, এটা বের করতে হবে, আর বের করতে পারবা আর কি। তো এখন বলতেছে এ নাম্বারে, a flea has a mass of এত মিলিগ্রাম। তো তাহলে ইউ নো দা mass, তো তার মানে ইউ ক্যান ডিটারমাইন দা পাওয়ার ডেভেলপড। ঠিক আছে, আর এখানে পাওয়ারটা সে কি করতেছে, সে কোন এনার্জিটা কনভার্ট করতেছে? ফাইনাল এনার্জিটা কি, কাইনেটিক এনার্জি না? ফাইনাল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে এরকম কনভার্ট করতেছে। সো আমরা নরমালি জানি কি, পাওয়ার ইজ ইকুয়াল টু এনার্জি বাই টাইম, তাই না? যে রেট অফ এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই টাইম। সো তাহলে এখানে থেকে আমরা কি করতে পারবো, এনার্জির ভ্যালুটা বের করতে পারবো, এন্ড দেন ইউজিং দ্য ভ্যালু অফ এনার্জি, যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, ওখান থেকে কাইনেটিক কি বলে ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করতে পারবো। সো প্রথমের কাজটা দেখো, যে বলতেছে টেকস এত মিলিসেকেন্ড টু টেক অফ ফ্রম রেস্ট। তো ম্যাক্সিমাম ভেলোসিটি সামথিং যে 1 মিটার পার সেকেন্ডের মতো আসবে, এটা শো করতে বলছে। সো হোয়াট উই উইল ডু, ফার্স্ট অফ অল 1 কেজি 660 ওয়াট পাওয়ার ডেভেলপ করতে পারে। সো তাহলে 0.70 মিলিগ্রাম। ঠিক আছে, 0.70 মিলিগ্রাম মানে কত? 0.7 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাই না? যে মিলিগ্রাম থেকে যদি তুমি কি করো, -3 না -6, সরি, 10 টু দি পাওয়ার -6 হবে যদি তুমি কিলোগ্রামে কনভার্ট করতে চাও। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে 0.70 মিলিগ্রামের জন্য কত আমাদের হবে পাওয়ার? তো 660 ইন্টু 0.70 ইন্টু 10 টু দি পাওয়ার -6। -6 কেন নিছে এটা কি বুঝতে পারছো রাফিন? হ্যাঁ বুঝছি, ওটা ডিভাইড করছে তোমাকে। হ্যাঁ, মিলিগ্রাম থেকে গ্রামে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000, গ্রাম থেকে কিলোগ্রামের জন্য আবার ডিভাইডেড বাই 1000। সো একসাথে 10 টু দি পাওয়ার -6। তো তাহলে পরে এটা কত আসতেছে, 660 ইন্টু 0.7 ইন্টু 10 টু দি পাওয়ার -6 করলে পরে 4.62 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ওয়াট। আচ্ছা, সো তাহলে এত পাওয়ার সে জেনারেট করবে। দ্যাটস ভেরি গুড। তো এখন পাওয়ার আমরা পেয়ে গেছি। We know power is equal to energy transfer divided by time.
সো তাহলে আমরা এখানে থেকে এনার্জির ভ্যালুটা পাবো, and this energy is the kinetic energy, power into time. So this is the power and this is the time, 0.85 millisecond. So millisecond থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 10 to the power minus 3, সরি ওকে। সো তাহলে এখানের মধ্যে আমাদের এনার্জির ভ্যালুটা কত আসে দেখি, 0.85 into 10 to the power minus 3, 3.927 into 10 to the power minus 7। এখানে দেখছো আমি কিন্তু ক্যালকুলেটরে যেই ভ্যালু আসতেছে পুরাটা কিন্তু এখন থেকে কন্টিনিউ করতেছে, একদম লাস্টে যে রাউন্ড আপ করব, ঠিক আছে? মাঝে দিয়ে রাউন্ড আপ করলে তোমার মেইন অ্যানসারে থেকে ডেভিয়েট করে যাবে। সো তাহলে আমরা কাইনেটিক এনার্জির ভ্যালু বের করলাম। নাও উই নো কে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। সো এখন এখানে থেকে ভি টাকে সাবজেক্ট করলে 2 ইনটু কে ই ডিভাইডেড বাই মাস রুট ওভার। সো তাহলে 2 ইনটু 3.927 into 10 to the power minus 7 divided by mass হলো 0.70 মিলিগ্রাম। তো তার মানে 0.70 into 10 to the power minus 6। তো তাহলে পরে এটা কত আসতেছে, 2 into 3.927 into 10 to the power minus 7 1.1 তাহলে এটা আসে 1.059245 এমন কিছু কিছু আসে, এত মিটার পার সেকেন্ড। সো তাহলে আমাদেরকে শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে, তো তার মানে আমরা কি করব, একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব। তো তাহলে এটা কত আসে, 1.1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এইটা এরপরে ক্যালকুলেট কি হয়েছে বুঝি নাই। 21 নাম্বার এটা শিখতেও পারবো। আচ্ছা, তো তাহলে এই অ্যাসেলারেশনটা এই সি নাম্বারের প্রবলেম না, সি নাম্বারটা দেখবো, সমস্যা নাই। তো আমরা অ্যাসেলারেশনটা বের যদি করে ফেলি, a is equal to change in velocity by time, ইনিশিয়াল ভেলোসিটি তো 0 ছিল, তো তাহলে চেঞ্জ ইন ভেলোসিটিটা হলো 1.1 আর টাইম হলো কত, 85 বলে 0.85 মিলিসেকেন্ড ছিল। তো তাহলে 0.85 into 10 to the power minus 3 এটা হলো টাইম। সো কত আসে, 1.1 divided by 0.85, সরি 1.1 divided by 0.85 into 10 to the power minus 3, so 1294.117 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তার মানে এটা কত আসে, 1300 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তো এই গেল আমাদের অ্যাসেলারেশন। এরপরে বি নাম্বারে বলতেছে কি, the measurements were repeated with many fleas, the average initial velocity of the fleas at takeoff was 1.2 meter per second at 39 degree to the horizontal। আচ্ছা, তো তার মানে তারা 1.2 মিটার পার সেকেন্ডে টেক অফ করে with an angle of 39 degree to the horizontal। আচ্ছা, তো তাহলে এই হলো আমাদের অবস্থা। তো এখন বললো যে কি বের করতে, হরাইজন্টাল ডিসটেন্সটা বের করতে। তো হরাইজন্টাল ডিসটেন্স বের করার জন্য আমরা ফার্স্টে টাইম অফ ফ্লাইটটা বের করব। সো কনসিডারিং ভার্টিক্যাল মোশন, তো আমাদের ফাইনালি তো ওই হাইটেই ফেরত আসবে, যেখান থেকে লাফ দিছে ওই হাইটেই ফেরত আসবে। সো তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হলো 0, ভার্টিক্যাল ডিরেকশন, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি আপওয়ার্ডস, সো তার মানে অ্যাসেলারেশন হবে নেগেটিভ, নাকি? আর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত আসতেছে, 1.2 sin 39 ডিগ্রি, নাকি প্রভা? তো তাহলে পরে এখানে থেকে আমরা টাইম পিরিয়ডটা বের করতে পারবো, কি বলে টাইম অফ ফ্লাইটটা বের করতে পারবো।
So S equal to ut plus half at squared. So তাহলে 0 is equal to 1.2 sin 39 degree plus half into minus 9.81 into t square. So এখানে থেকে আমাদের t এর ভ্যালুগুলো কত কত আসে? $0.154. ওকে, সো তাহলে টাইম পিরিয়ডটা টাইম অফ ফ্লাইট আসতেছে 0.154 এটা। হ্যাঁ, আরেকটা তো নেগেটিভ আসবে তাই না নাকি? একটাই আসে। ও আচ্ছা, একটা তো কাটাকাটি চলে যাবে, সরি। সো তাহলে এখানের জন্য একটাই যদি বের করো সো তাহলে পরে ইয়েস 0.154 আসে। দুইটা চাইলে দুইটা বের করা যায়, আর একটা নেগেটিভ আসবে আর কি বেসিক্যালি। তো এখন এখানের মধ্যে আমাদের কি 0.154। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন এটা হলো আমাদের টাইম অফ ফ্লাইট। তো এই টাইম অফ ফ্লাইটে সে কি করছে? হরাইজন্টাল ডিসটেন্স কভার করছে না প্রভা? হ্যাঁ হ্যাঁ। এই টাইমে সে কতটুকু হরাইজন্টাল ডিসটেন্স কভার করছে এটাই বের করতে বলছে। তো তাহলে কনসিডারিং হরাইজন্টাল মোশন, হোয়াট ডু উই নো? অ্যাসেলারেশন হলো 0, টাইম অফ ফ্লাইট হলো 0.154 and initial horizontal velocity is 1.2 cos 39 degree. So S equal to ut plus half at squared. So এটা তো 0 because acceleration 0. So তাহলে 1.2 cos 39 degree multiplied by 0.154. এটা করলে পরে horizontal distance পেয়ে যাব। কত আসে? 0.144 কত? 0.144 0.144. So এটা আমরা টু সিগনিফিকেন্ট ফিগারে তো গিভেন ইনফরমেশন, সো ফাইনাল অ্যানসার ওরকম টু সিগনিফিকেন্ট ফিগার দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল, এটাতে এমনিতেও প্রবলেম ছিল না, আমরা জাস্ট করে দিলাম। তো এরপরে কোশ্চেন নাম্বার সি। কোশ্চেন নাম্বার সি তে বলতেছে, আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিটের মতো বাকি আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে এটা দেখাইতেছে। আচ্ছা এরপরে কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে ওগুলো একটু বলে রাখো, পরে এরকম সিরিয়াল ওয়াইজ আমরা যাব। $22B second term আবার 22 এই সেকেন্ড পার্ট percentage error in the recorded velocity. আচ্ছা let's see এই ডায়াগ্রামটা দিছেন ওটা নিয়ে একটু বুঝতে প্রবলেম হয়েছে ওই ডায়াগ্রামটা। আচ্ছা এখানে থেকে তাহলে আমরা ক্লিয়ার ডায়াগ্রামটা দেখে নিব। দাঁড়াও, প্রভার এখন অডিও কানেক্ট হয়ে গেছে। ওকে, সো এখন আমরা যে কোশ্চেনটা করতেছিলাম দেখো, কোশ্চেন নাম্বার সি। when a flea jumps, some of the energy comes from the leg muscles and some from the compressible pads behind the legs. সো তাহলে পরে দুইটা সোর্স অফ এনার্জি কি কি? একটা হলো ফ্রম দ্য লেগ মাসেল আর আরেকটা হলো compressible pad behind the back legs. সো এই দুইটা এনার্জি সোর্স নিয়ে তারা কি করে? The pads are made from a protein called resilin. Before jumping the pads are compressed. ঠিক আছে, জাম্প করার আগে প্যাড গুলা কি হয়ে যায়? কম্প্রেস হয়ে যায় পুরোপুরি। On take off the pads expand rapidly, transferring energy back to the leg of the fleas. আচ্ছা, you can assume that each pad is a cube of sides 60 micrometer which fully compresses until the depth of the pad is negligible. তো তার মানে কম্প্রেশনের অ্যামাউন্ট কত? 60 মাইক্রোমিটার পুরা লেন্থটা কি হয়ে যায়? কম্প্রেস হয়ে যায়, ঠিক আছে? সো তাহলে আমরা ডেল্টা এক্স অলরেডি জানি কত? 60 মাইক্রোমিটার, ঠিক আছে?
তো এখন এখানে আমাদের কি বলতেছে, for a particular jump the total energy transferred from the legs, from the pads and the leg muscles was 0.80 microjoule. So তার মানে টোটাল এনার্জি এত পায় লেগ মাসল এন্ড প্যাড থেকে কম্বাইন্ড। তো বলতেছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ দ্য এনার্জি ফর দ্য জাম্প দ্যাট কামস ফ্রম দ্য টু প্যাডস। তো ওই দুইটা প্যাড থেকে কত পার্সেন্ট অফ দ্য এনার্জি, টোটাল পার্সেন্টের যে টোটাল এনার্জির কত পার্সেন্ট প্যাড গুলা থেকে সে পাচ্ছে ওইটা বের করতে বললো। তো স্ট্রেন দিয়ে দিছে পুরোপুরি 1 আর ইয়াং মডুলাস দিয়ে দিছে। সো আমরা অলরেডি কি জানি, দেখো ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, রাইট? সো তাহলে স্ট্রেসটা বের করতে পারবো না, আমরা তো ইয়াং মডুলাস এন্ড স্ট্রেন জানি, আর স্ট্রেন যেহেতু 1 তো তার মানে স্ট্রেস কত, 1.6 into 10 to the power কি বলো 1.8 into 10 to the power 6 pascal. So we already know the value of what, we already know the value of stress, তাই তো? তো তাহলে স্ট্রেসের ভ্যালু হলো আমাদের এত। তো এটা কিসের জন্য, এটা তো একটা প্যাডের জন্য, ঠিক আছে? তো তাহলে এখানে ফার্স্টে আমরা কি করতে পারি, দেখো we know the value of stress, তো তাহলে কি আমরা ফোর্সের ভ্যালুটা বের করতে পারবো না? স্ট্রেস ইকুয়াল টু হোয়াট প্রভা, ফোর্স বাই ক্রস সেকশনাল এরিয়া নাকি? সো তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু ক্রস সেকশনাল এরিয়া। স্ট্রেস হলো 1.8 ইনটু 10 টু পাওয়ার 6 আর এরিয়া কত হবে 60 মাইক্রোমিটার ইনটু 60 মাইক্রোমিটার, তাই না? ক্রস সেকশনাল এরিয়াটা হলো 60 মাইক্রোমিটার ইনটু 60 মাইক্রোমিটার। তো তাহলে 60 ইনটু 10 টু দ্য পাওয়ার -6 স্কয়ার, এটা করলে পরে কত আসে 1.8 into 10 to the power 6 into 160 into 10 to the power -6 squared, 6.48 into 10 to the power -3 Newton. এতটুকু কি বুঝতেছো প্রভা কি করলাম? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তো এখন ফোর্স বের করে আমাদের লাভটা কি, ফোর্সটা দিয়ে আমরা কি বের করতে পারবো, এনার্জি ইজ ইকুয়াল টু হোয়াট, হাফ ইনটু ফোর্স ইনটু চেঞ্জ ইন লেন্থ। তো তাহলে হাফ ইনটু ফোর্সের ভ্যালু হলো 6.48 ইনটু 10 টু পাওয়ার -3 আর চেঞ্জ ইন লেন্থ কত 60 মাইক্রোমিটার। তো তাহলে 60 ইনটু 10 টু দ্য পাওয়ার -6, so তাহলে হাফ ইনটু 6.48 ইনটু 10 টু দ্য পাওয়ার -3 ইনটু 60 ইনটু 10 টু দ্য পাওয়ার -6, 1.944 ইনটু 10 টু দ্য পাওয়ার -7 জুল। এটা কয়টা প্যাডের জন্য? একটা। তো তাহলে দুইটা প্যাডের জন্য কি হবে, 3.888 into 10 to the power -7. so energy from two pads is equal to 2 times উপরে যে অ্যানসারটা আসছিল 1.944 into 10 to the power -7। তো তাহলে টোটাল এনার্জি কত বলে দিছিল, টোটাল এনার্জি ছিল আমাদের 0.80 মাইক্রোজুল। তো তাহলে এই হলো আমাদের ফার্স্টে এনার্জি ফ্রম দ্য টু প্যাডস। তো তাহলে পার্সেন্টেজ অফ এনার্জি ফ্রম প্যাডস ইজ ইকুয়াল টু প্যাড থেকে পাওয়া এনার্জি হলো এইটা, টোটাল এনার্জি হলো এইটা, তাহলে প্যাড থেকে পাওয়া এনার্জি ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনটু 100। কত পার্সেন্ট আসে 48.6%, তাই তো? তো তাহলে আমাদের গিভেন ইনফরমেশন যেহেতু কত
টু সিগনিফিকেন্ট ফিগার আছে, তাহলে এটাকে 49% লিখে দেন। অ্যানসারে কত দেওয়া? Answer 48.6 দেওয়া for some reason. আচ্ছা, সো 48.6 দেওয়া যায়, 49% দেওয়া আরো বেশি লজিক্যাল, বিকজ গিভেন ইনফরমেশন আমাদের টু সিগনিফিকেন্ট ফিগারে আসবে। ঠিক আছে, অ্যান্সারে 48 to 49% বলা আছে। ও আচ্ছা, তো তাহলে পরে এটা 49 হবে বেসিক্যালি। ওকে, সো এখন তো ক্যালকুলেশন বুঝতে পারছো নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, আর এইগুলা স্ট্রেস স্ট্রেন রিলেটেড এইসব কোয়েশ্চেন গুলো আমরা পরে দিব আর কি, বুঝছো? হ্যাঁ জাস্ট জিজ্ঞাসা করছো দেখে ওরকম বলে রাখছি। আচ্ছা, সো 22 নাম্বারের তোমার এই ডায়াগ্রামটা হলো দেখতে এরকম। এই ডায়াগ্রামটা ক্লিয়ার আসে নাই নাকি প্রিন্টে? ডায়াগ্রামটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, দেন হোপফুলি ম্যাথটা করতে কোনো প্রবলেম হওয়ার কথা না। Okay, নিয়ে নিছি। ওকে, এরপরে আর কোনো কোশ্চেনে প্রবলেম আছে? তো করি না, এখন করলে থাকবে তো বুঝবো। এভাবে এটাকে ডায়াগ্রামটা না দেখে দিতে করবো, বিশ সেকেন্ড পার্টে করবো। আচ্ছা, আমরা ফার্স্টে কোশ্চেনটা দেখি কি বলতেছে। The picture shows a machine to launch tennis balls used by tennis players when training. আচ্ছা, ট্রেনিং এর সময় তো কেউ তাদের সাথে ওরকম আবার আরেক ব্যাট নিয়ে খেলবে না, তারা কি করে এরকম একটা মেশিন থেকে টেনিস বল লঞ্চ করে। তো বলতেছে কি, the following information appears on the manufacturer's website. Key information: the launcher features an adjustable trajectory from 20 degree to 80 degree. আচ্ছা, a ball speed range from 5 meter per second to 38 meter per second and a ball capacity of 25 balls. Acha, the launcher is initially set to release balls at a speed of at an angle of to the horizontal. So tahole state and explain two ways in which the launcher can be adjusted to increase the time of flight of the ball. তো টাইম অফ ফ্লাইট ইনক্রিজ করার জন্য দুইটা কাজ করা যায়, সেম অ্যাঙ্গেলে বেশি স্পিডে মারলে অর সেম স্পিডে বেশি অ্যাঙ্গেলে, যে বেশি অ্যাঙ্গেলে কভার করলে, বেশি অ্যাঙ্গেলে থ্রো করলে পরে তখন যে কি করবে, টাইম অফ ফ্লাইটটা বাড়বে। দেন ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট অফ দ্য লঞ্চার। তো এখানের মধ্যে টাইমের ভ্যালু দেওয়া, ম্যাসের ভ্যালু দেওয়া। তো ওখানে থেকে আমরা বের করব যে কাইনেটিক এনার্জির ভ্যালু কত আসে, ম্যাক্সিমাম ভেলোসিটি দিয়ে কাইনেটিক এনার্জি বের করব। দেন কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই টাইম করলে পরে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুটটা পাবো। তো এখন বি নাম্বারে বলতেছে কি, the diagram shows a plan view of the tennis court. আচ্ছা, during a tennis match, detectors placed on the court can record the speed of a tennis player's serve. তো একটা টেনিস প্লেয়ার কত জোরে সার্ভ করতেছে ওইটা সে কি করতে পারে, ডিটারমাইন করতে পারে। ডিটেক্টরটা কি করে, a detector placed at the end of the court in the line with OA, এই যে এই লাইন বরাবর ডিটেক্টরটা লাগানো, এই যে ডিটেক্টরটা measures the speed of the ball towards the detector. তো তাহলে বলটা ডিটেক্টরের দিকে কত স্পিডে আসতেছে ওইটা তার ভিতরে একটা মোশন সেন্সর লাগানো, সে ওইটা দিয়ে কি করতে পারে, বের করতে পারে আর কি। তো তাহলে এখানের মধ্যে আমাদের কয়টা প্রবলেম আছে। প্রবলেমটা কি, বল যদি ডিরেক্টলি ডিটেক্টরের কাছে মুভ করে সো তাহলে তো ভালো, সে ঠিকমতো ভেলোসিটি বের করতে পারবে। বাট হোয়াট ইফ বলটা এমন একটা অ্যাঙ্গেলে মুভ করলো যে ডিরেক্টলি ডিটেক্টরের দিকে আসলো না, তো তখন সে কি করবে, তখন সে অ্যাকুরেটলি ভেলোসিটির ভ্যালুটা ডিটারমাইন করতে পারবে না। ওকে, তো তখন কেমন কি কাজ হবে ওগুলা নিয়ে আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করতেছে। কি বলতেছে ফার্স্টে, টেনিস বল ইজ সার্ভড বাই আ প্লেয়ার ফ্রম পজিশন ও টু দ্য ডিরেকশন ও বি। তো তাহলে ও থেকে সার্ভ করছে এন্ড ও বি ডিরেকশনে বলটা যাচ্ছে। আচ্ছা, explain why the detector records the velocity that is less than the actual velocity, because ডিটেক্টরটা আসলে কোন ভেলোসিটিটা রেকর্ড করবে, এই হরাইজন্টাল কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা বের করবে, যে ও এ ডিরেকশনে এক্স কম্পোনেন্টটা বের করবে, তাই না?
ডিটেক্টরটা শুধু এক্স কম্পোনেন্টটা ডিটারমাইন করবে, সো দ্যাট উইল বি দা প্রবলেম। ওকে, তো তাহলে ও থেকে বলটা সার্চ করতেছে, ও বি ডিরেকশনে ওরকম যাচ্ছে আর কি, ঠিক আছে? তো তাহলে ডিরেক্টলি ডিটেক্টরের দিকে না যেয়ে কোথায় যাচ্ছে রাফিন? ও বি ডিরেকশনে। তো তাহলে পরে অ্যাকচুয়াল ভেলোসিটি থেকে কম ভেলোসিটি রেকর্ড করা হবে ডিটেক্টরের মধ্যে। কেন? রিজনটা কি? দ্য রিজন ইজ দ্যাট ডিটেক্টরটা জাস্ট ও এ ডিরেকশনের ভেলোসিটিটাকে ডিটারমাইন করতে পারে। বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ বুঝছি। তো তাহলে এটা হলো প্রথম কাজ। দেন এর পরের ব্যাপারটা কি বলতেছে, যে পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করতে বলছে, যে পার্সেন্টেজ এরর ইন দা রেকর্ডেড ভেলোসিটি। তো এটা কিভাবে বের করব? এটা বের করতে পারবো বাই ডুইং দিস। এখানে যে অ্যাঙ্গেলটা যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা আমরা ডিটারমাইন করতে পারবো না tan থিটা দিয়ে? তো এই অ্যাঙ্গেলটা আমরা বের করি tan ইনভার্স 4.1 বাই 18.3। তো তাহলে 12.628 এত ডিগ্রি। তো অ্যাঙ্গেল বের করে আমি কি কাজ করলাম? আমার অ্যাকচুয়াল ভেলোসিটি হলো যাই ছিল, ঠিক আছে? যদি ডিরেক্টলি যাইতো, ব্যাপারটা খেয়াল করো রাফিন, যদি ডিরেক্টলি ডিটেক্টরের দিকে বলটা যাইতো তো তাহলে ভেলোসিটি কত হতো? যা ছিল পুরাটাই, তাই না? কিন্তু হোয়াট ইজ হ্যাপেনিং, সিন্স সে কি করতেছে, একটা অ্যাঙ্গেলে মুভ করতেছে, তাই না? যে এই ভেলোসিটিটা সে ডিরেক্টলি না পেয়ে কি পাচ্ছে? একটা অ্যাঙ্গেলে পাচ্ছে। তো তাহলে এই কম্পোনেন্টটা কত আসতেছে? v cos 12.6 ডিগ্রি নাকি? হ্যাঁ তো তাহলে v cos 12.6 ডিগ্রি হলো আমাদের অ্যাকচুয়ালি যেই ডিটেক্টরটা রিড করতেছে ভেলোসিটি। ওকে, তো তাহলে বলতেছে ক্যালকুলেট দা পার্সেন্টেজ এরর ইন দা রেকর্ডেড ভেলোসিটি। তো তাহলে এখানে মধ্যে আমাদের পার্সেন্টেজ এরর মানে কি? যে অ্যাকচুয়াল ভেলোসিটি রেসপেক্টে সে কত বেশি বা কত কম সে রেকর্ড করতেছে। এখানে তো কম রেকর্ড করতেছে, তো তাহলে এটা কি হবে? v মাইনাস v cos 12.6 ডিভাইডেড বাই v, যে অ্যাকচুয়াল ভেলোসিটির রেসপেক্টে কতটুকু ডিফারেন্স সে রেকর্ড করতেছে, এমন কিছু একটা আসার কথা। তো তাহলে 1 মাইনাস cos 12.6, অ্যানসার কত? 2.4%। হ্যাঁ তো তাহলে পরে অ্যাকচুয়াল ভেলোসিটি হলো তোমার কত? দেখো রাফিন, তোমার আসলে ভেলোসিটিটা হলো v, ঠিক আছে? আসলে ভেলোসিটিটা হলো v। এই ভেলোসিটিটাই কিন্তু সে বের করতে পারতো যদি কি হইতো? ও এ ডিরেকশন বরাবর যদি মুভ করতো, হ্যাঁ, যে যদি ডিরেক্টলি ডিটেক্টরের কাছে যাইতো তো তাহলে পুরো ভেলোসিটিটাই সে রেকর্ড করতে পারতো। কিন্তু সে তো ডিরেক্টলি পুরো ভেলোসিটিটা টুয়ার্ডস দা ডিটেক্টর না, টুয়ার্ডস দা ডিটেক্টর না দেখেই তো দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দা ভেলোসিটিস দ্যাট আর বিং রেকর্ডেড। বুঝতে পারতেছো ব্যাপারটা কি বলতেছি? হ্যাঁ বুঝছি। তো তাহলে টোটাল ভেলোসিটি হলো v আসলে, কিন্তু ডিটেক্টরটা রেকর্ড করতেছে এত। তো তাহলে পার্সেন্টেজ ডিফারেন্সটা কত? সো ডিফারেন্স ইন দা অ্যাকচুয়াল ভেলোসিটি এন্ড রেকর্ডেড ভেলোসিটি ডিভাইডেড বাই দা অ্যাকচুয়াল ভেলোসিটি ইনটু 100। তো এটা করলে পরে দেখো v আমাদের জানারই দরকার নাই, v কাটাকাটি চলে যাবে। তো v টাকে কমন নিলে পরে 1 মাইনাস cos 12.6 ডিভাইডেড বাই v ইনটু 100। সো v কাটাকাটি, তো তাহলে 1 মাইনাস cos 12.6 ইনটু 100 করলে পরে 2.4% আসে, ঠিক আছে? or 2.41% বেসিক্যালি। যে 3 সিগনিফিকেন্ট ফিগারে এখানে ভ্যালু আছে, 2 সিগনিফিকেন্ট ফিগারে আছে, যে কোনো দুইটা দিলেই পারবা। 2.4% দিলেও রাইট, 2.41% দিলেও রাইট।
বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে অলরেডি 3টা বেজে গেছে, তোমাদের কেমিস্ট্রি ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা। তো তাহলে পরে আজকে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। তো তোমরা সানডের জন্য ভালো মতো প্রিপারেশন নিবা প্রজেক্টাইল মোশনে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভাইয়া ভিডিওটা দিয়ে দিও। ওকে, ভাইয়া এখানে একটু ডায়াগ্রামটা দেখি। ডায়াগ্রামটা এই যে মুছে দিব, কি? যেগুলো এঁকে রাখছে ওগুলো কি মুছে দিব নাকি আঁকাগুলো থাকবে? না না 18 এর ডায়াগ্রাম। 18, ওকে সরি। এই যে এখানে কোশ্চেন নাম্বার 18 এর জন্য একটা জিনিস বলে দেই শৈলী, যে কোশ্চেন নাম্বার 18 এ তার একটা কোশ্চেন করছে না, যে নরমালি তো আমরা পড়ে আসছিলাম কি, যে যত অ্যাঙ্গেল বাড়বে তত রেঞ্জের ভ্যালু বাড়বে, দ্যাটস ভেরি গুড, কিন্তু 45 ডিগ্রি থেকে বেশি হইলে তো পরে আবার রেঞ্জের ভ্যালু কমে যাওয়ার কথা, তাই না? 45। হ্যাঁ, 45 এর থেকে, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তো আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ পাওয়া যায়, রাইট? যে নরমালি আমরা যখন এরকম থ্রো করি তো তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সবচেয়ে ম্যাক্সিমাম রেঞ্জ পাই, কিন্তু এইখানে তারা এই কোশ্চেনটা কেন 45 ডিগ্রিতে কেন বেশি পাই এটা তো আমরা শো করছিলাম, এই রেঞ্জের একটা ফর্মুলা ডেরাইভ করছিলাম, মনে আছে? ভুলে গেছি, আমি দেখিনি মনে ভিডিওটা, তাইলে যে রেঞ্জ ইজ ইকুয়াল টু u স্কয়ার sin 2 থিটা বাই g, এমন একটা ফর্মুলা ডেরাইভ করছিলাম, ঠিক আছে? যে যত হাইট থেকে রিলিজ করা হয় ওই হাইটে যদি ফেরত আসে তো তাহলে রেঞ্জের ফর্মুলা হলো এইটা, ওকে? সো এখন দেখো তোমার ভেলোসিটি যা ছিল তাই, জি যা ছিল তাই, তো তাহলে রেঞ্জের ভ্যালুটা অ্যাঙ্গেলের সাথে কিভাবে ডিপেন্ডেন্ট খেয়াল করো তো। sin 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1 না হাফ না, ও 2 থিটা 1, হ্যাঁ 2 থিটা 1। তো তাহলে sin 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু হলো 1, যে sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? 1 থেকে -1 এর মধ্যেই তো ফ্লাকচুয়েট করে, রাইট? তো তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 1 হইতে পারে। তো তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তো তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। 45। তো তার মানে ম্যাক্সিমাম রেঞ্জ পাওয়ার জন্য অ্যাঙ্গেলটা কত? 45 আর ডিগ্রি। যদি উপরে যায় তাইলে আমাদের রেঞ্জটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, যদি তুমি বেশি অ্যাঙ্গেলে মারো সে হাইট উপরে যাবে বেশি, কিন্তু আবার তারা বেশি দূরে হরাইজন্টাল ডিসটেন্স কভার করতে পারবে না। মানে তখন টাইম অফ ফ্লাইট আবার বেশি হবে। হ্যাঁ, টাইম অফ ফ্লাইট বেশি হবে, কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্টটা কম, তো এর জন্য টাইম অফ ফ্লাইট বেশি হওয়াতেও সে বেশি হরাইজন্টাল ডিসটেন্স কভার করতে পারে না আর কি, ওকে? তো এখন এখানে যেই কথাটা বলতে চাইতেছিলাম এটা হলো, আমরা তো এই জিনিসটা পড়ে আসছিলাম, এইটা মাথায় থাকলে এই জিনিসটা নিয়ে অনেকজন স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়। যে কি হয় দেখো, the student varied the angle to the vertical at which the arm was released, so the range of the projectile was measured for each angle. 15 ডিগ্রির জন্য এত, 30 ডিগ্রির জন্য এত, 45 এর জন্য এত। আচ্ছা ঠিক আছে, 15 থেকে 45 পর্যন্ত গেছি, রেঞ্জ বাড়ছে, এটা লজিক্যাল, বুঝতেছি। 60 ডিগ্রিতে আরো বাড়ছে, এইটা কি হইলো? এমন তো হওয়ার কথা ছিল না। তো এইখানে অনেকজন স্টুডেন্ট তারা কি করে না, কোয়েশ্চেনটা আমি যেরকম তাড়াতাড়ি পড়ে গেছে এরকম তাড়াতাড়ি পড়লে ভুল করবা। অ্যাঙ্গেলটা বলে দিছে কার সাথে? অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সাথে ক্রিয়েট করে। এন্ড আরো ইম্পর্টেন্ট জিনিস, যে এইখানে অ্যাঙ্গেল যত বেশি, ব্যাপারটা খেয়াল করো, আমরা এর জন্য ডায়াগ্রামটা দরকার। অ্যাঙ্গেলটা যত বেশি, হোয়াট ডাজ দ্যাট মিন? অ্যাঙ্গেল টু দা ভার্টিক্যাল, এই যে দেখো, দিস ইজ দা অ্যাঙ্গেল টু দা ভার্টিক্যাল, রাইট? এইটা হলো অ্যাঙ্গেল টু দা ভার্টিক্যাল। তো তাহলে তুমি ভার্টিক্যালের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবা, ওকে, তত বেশি কি হইতেছে, আমাদের ওই রাবারটা তত বেশি এক্সটেন্ড করতেছে, তাই না শৈলী?
ভাইয়া তো তাহলে তুমি যত এরকম পিছে টানবা, যত অ্যাঙ্গেল বাড়াবা ভার্টিক্যালের সাথে, তত বেশি এক্সটেন্ড হচ্ছে। যত বেশি এক্সটেন্ড হবে তত বেশি কি হবে, এনার্জি ফোর্স স্টোর বেশি করবে। হবে। সো ওই এনার্জিটা ইভেন্চুয়ালি কাইনেটিক এনার্জিতে যাবে। অনেকজনই যেটা ভুল করে, তারা এই রেঞ্জের ফর্মুলার সাথে মিলায় ফেলে, বাট এই রেঞ্জের ফর্মুলাটা কিসের জন্য, এই ইনক্লাইন্ড প্রজেক্টাইলের জন্য। এই প্রজেক্টাইলটা কিন্তু কিভাবে থ্রো করবে জানো, সে কিন্তু একটা হরাইজন্টাল প্রজেক্টাইল থ্রো করবে। এই যে আমাদের বাকেটটা আছে না আনিসা, এই যে বাকেটটা আছে, এই বাকেটটা যে কি করবে, লেট মি শো ইউ, এটা অ্যাকচুয়ালি এমন টাইপের। এই আমাদের একটা বার দেওয়া আছে, তো এই বাকেটটা কি করতেছে, এরকম আমরা পিছায় রাখতেছি বাকেটটা। তো এখন বাকেটটা এরকম উঠে এসে কি করে, বাকেটটা এরকম উঠে এসে এইখানে হরাইজন্টাল এসে বাড়িটা খায়, বাড়িটা খাইলে পরে তখন তার হাত থেকে ওই বাকেটের ভিতরে যে প্রজেক্টাইলটা ছিল ওইটা যে রিলিজড হয়। ঠিক আছে, এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, এখানে যত খেয়াল করো যে মনে করো এই হলো স্ট্যান্ডটা, ওকে, এই যে এই হাতটা হলো স্ট্যান্ড, তো এই হলো বাকেট, এই যে হাতটা এরকম যে বাঁকায় রাখছে এটা হলো বাকেট হলো হাত। তো এখন এটাকে যত এরকম পিছাবো তত বেশি এক্সটেন্ড করতেছে, ইভেন্চুয়ালি থ্রো করবে কখন, সে এরকম উঠে এসে এই বাকেটটা এসে যখন নাকি কি করতেছে স্ট্যান্ডের মধ্যে হিট করতেছে, তখন এই বাকেটের থেকে হরাইজন্টালি প্রজেক্টাইলটা বের হয়। এই যে এই বাকেটের ভিতরে যেই জিনিসটাই তুমি থ্রো করার জন্য দিতেছো, সে কি করতেছে, সে এইখানে এসে এই ভার্টিক্যাল এই পজিশনে যখন আসবে, তো এই বাকেটটা থেকে হরাইজন্টালি আমাদের প্রজেক্টাইলটা বের হবে। ঠিক আছে, এই জিনিসটা অনেকজন স্টুডেন্ট মিসকনসেপশনের জন্য অ্যানসারটা দিতে পারে না, ওর অনেকজন কনফিউজড হয়ে যায় যে অ্যাঙ্গেল বাড়লে কেন ডিসটেন্সটা বাড়তেছে। বুঝতে পারতেছো, এখানে কিন্তু হরাইজন্টাল প্রজেক্টাইল এই যে এরকম আছে, যত তুমি পিছাবা তত বেশি এনার্জি স্টোর করলো, ইভেন্চুয়ালি সে রিকয়েল করে হরাইজন্টাল যে ইয়েটা আছে, ক্রসবারটা আছে, ক্রসবারে হিট করলে পরে তখন যে কি করে, বাকেটের ভিতরে যেই জিনিসটা থাকে ওইটা ছুঁড়ে পড়ে যায় বাইরে। ঠিক আছে, ওকে, সো এই ছিল আমাদের ডায়াগ্রামটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18। তো আমরা এখন ক্লাস এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।